हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। আজকের এই ক্লাসে আমরা ডিসকাস করব ইউজিসি নেট পেপার 2 ফিলসফি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার। এই পেপারটা হচ্ছে 2004 এর পেপার, 2004 এর ডিসেম্বরের পেপার 2। ওকে, তো এখানে টোটাল 50 কোশ্চেন আছে যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ঋতো স্ট্যান্ডস ফর। ঋতো বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অপশন হলো ডিউটি, ধর্ম, কসমিক অর্ডার অর কজাল রিলেশন। ডিউটি বলতে ঋণকে বোঝায়, ঋণকে। ঋতো হবে এখানে অপশন বি এবং অপশন সি দুটোই হতে পারে। ঋতো বলতে একদিকে যেমন সত্য বা ধর্মকে বোঝায়, যেটাই ধর্ম সেটাই সত্য। ধর্ম বলতে এখানে রিলিজিয়ান নয়, ধর্ম বলতে ট্রুথকে বোঝানো হচ্ছে বা যেটা মোরালিটিকে বোঝানো হচ্ছে। আবার ঋতো বলতে কসমিক অর্ডারকেও বোঝানো হয়, যেটাকে বলা হয় বিশ্বতাত্ত্বিক নিয়ম, যেমন দিন রাত্রি, তারপরে ঋতু পরিবর্তন, এই সমস্ত কিছুই হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলছে। তো এই সমস্ত নিয়মটাকে কন্ট্রোল করে কে? ঋতু। আর এইগুলো যেহেতু সবই সত্য, সেই জন্য এগুলোকে ধর্ম বলা হয়। কাজে ঋতু সত্য এবং ধর্ম, তার সাথে ঋতু হচ্ছে কসমিক অর্ডার। রাইট আনসার বি এবং সি দুটোই হতে পারে। নেক্সট কোয়েশ্চেন হলো ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ আ সাবস্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফ্যালাসি কল্ড। ফায়ার হচ্ছে ঠান্ডা কারণ ওটা হলো একটা দ্রব্য। এটা কোন ধরনের ফ্যালাসি? অসিদ্ধ, বিরুদ্ধ, স্বব্যভিচার, বাদিত। রাইট আনসার হবে অপশন ডি, বাদিত হেতাবাস। বাদিত হেতাবাস কখন হয় না, কোনো হেতু যে পক্ষে যে সাধ্যকে প্রতিষ্ঠা বা প্রমাণ করতে চায়, সেই সাধ্যের অভাবটা আমরা আগে থেকে অন্য কোনো প্রমাণের দ্বারা যখন আগে থেকেই জেনে যাই, তখন সেক্ষেত্রে বাধিত হেতাবাস হয়। অন্য কোনো প্রমাণ বলতে যেমন ধরো এই যে 5 সেন্স আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5 সেন্সের দ্বারা আমরা যখন ওই সাধ্যের অভাবটাকে আগে থেকে জেনে যাই, তখন সেক্ষেত্রে বাধিত হেতাবাস হয়। যেমন ধরো এখানে ফায়ারটা হলো আমার পক্ষ বা আশ্রয়, আর কোলটা হলো সাধ্য, আর সাবস্টেন্সটা হলো হেতু। তাহলে এখানে হেতু সাবস্টেন্সটা ফায়ারের মধ্যে কোল্ডকে প্রমাণ করতে চাইছে, ঠান্ডাকে। কিন্তু আমরা ত্বক ইন্দ্রিয়ের দ্বারা আগেই জেনে গেছি যে, আমরা স্পর্শ করে আগে জেনেছি যে ফায়ার কি হয়। ফায়ার তো কোল্ড হয় না, ফায়ার হিট হয়। তো কাজেই উষ্ণতাটা আমরা আগে জেনে গেছি, কিন্তু এখানে দিয়েছে কোল্ড, সেই জন্য এক্ষেত্রে এগুলো বাধিত হেতাবাস হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কোহরেন্ট। এখানে কোনটা সঠিক পেয়ার আছে? প্রথম হলো শূন্যবাদ, যোগাচার, তারপরে বিবর্তবাদ, বৈভাষিক, বাহ্য প্রত্যক্ষবাদ, মাধ্যমিক, বাহ্য অনুমেয়বাদ, সৌতান্ত্রিক। এখানে রাইট আনসার হবে অপশন ডি, বাহ্য অনুমেয়বাদী সৌতান্ত্রিক। বৌদ্ধ দর্শনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি হিনজান আর একটা হলো মহাযান। হিনজান এবং মহাযান। তো হিনজানকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কি একটা হচ্ছে বৈভাষিক এবং একটা হচ্ছে সৌতান্ত্রিক। বৈভাষিকরা কি বলেছে না, বাহ্য বস্তুকে আমরা প্রত্যক্ষের মাধ্যমে জানতে পারি, আর সৌতান্ত্রিকরা কি বলেছে না, বাহ্য বস্তুকে আমরা অনুমান বা ইনফারেন্সের মাধ্যমে জানতে পারি। সেরকম মহাযান সম্প্রদায়কেও আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যোগাচার বা বিজ্ঞানবাদী, আর একটা কি হলো শূন্যবাদী বা মাধ্যমিক সম্প্রদায়। তাহলে এখানে দেখো প্রথমে আছে শূন্যবাদ, যোগাচার, তো এটা তো ঠিক ম্যাচ হবে না। এখানে শূন্যবাদের সাথে মাধ্যমিক হতো আর যোগাচারের সাথে বিজ্ঞানবাদী হতো। তারপরে হচ্ছে বিবর্তবাদের কথা কে বলেছেন? শঙ্করাচার্য। তারপরে বাহ্য প্রত্যক্ষবাদ, মাধ্যমিক, এখানে এটা হবে না। বাহ্য প্রত্যক্ষবাদী ওটা কিসের মধ্যে পড়বে? বৈভাষিক সম্প্রদায়। রাইট আনসার হবে অপশন ডি। তো এই ডিভিশনটা নিয়ে প্রায়ই পেপারে কোয়েশ্চেন আসে, কাজে এইটা ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ইন রামানুজাস ফিলসফি অল দ্য ফলোয়িং প্রপোজিশন আর ট্রু অ্যাকসেপ্ট। রামানুজের দর্শনে সমস্ত প্রপোজিশনগুলো ট্রু। এখানে যে অপশনে যে প্রপোজিশন আছে সেই সবগুলোই হচ্ছে ট্রু, কিন্তু কোনটা এখানে ফলস? বলেছে অপশন এ, জীব ইজ নট ফ্রি, এটা হবে এখানে ফলস। রামানুজের কাছে জীব বলতে উনি অ্যাকচুয়ালি আত্মাকেই বুঝিয়েছেন, সোলকেই বুঝিয়েছেন। দেহ বিশিষ্ট জীবকে উনি আত্মা বলেছেন। এবার আত্মা তো ফ্রি হয় মেনলি, মানে বন্ধনমুক্ত আত্মা হলে তো ফ্রি হবে। তো সেক্ষেত্রে আত্মা
ইজ নট ফ্রি বলেছে, তাই এটা এখানে ফলস হবে। বাকিগুলো এলিমিনেশন করে আমরা যদি দেখি তো বাকি সবগুলোই রামানুজের দর্শনের দিক থেকে ট্রু হবে, কারণ গড রুলস এভরি জীব ফ্রম উইদিন, ঈশ্বর সমস্ত জীবকে নিজের মধ্যে থেকে রুল করেন, এটাও ঠিক, কারণ ঈশ্বরের চিত অংশরূপে জীবাত্মা এবং অচিত অংশরূপে এই জড়জগতের আবির্ভাব হয়েছে। তো সব কিছুর মধ্যে ঈশ্বর আছেন, যেহেতু ঈশ্বরের মধ্যে থেকে সব কিছুর উৎপত্তি। তারপরে অপশন সি হচ্ছে এভরি জীব ডিপেন্ডস অন গড, সমস্ত জীব ঈশ্বরের উপর ডিপেন্ড করে। ঈশ্বর থেকেই যেহেতু সব কিছুর উৎপত্তি হয়েছে, তাই জন্য ওই স্পিনোজার মতোই ঈশ্বরের সাথে সমস্ত কিছু রিলেটেড। অপশন ডি হলো এভরি জীব ইজ অর্গানিক্যালি রিলেটেড টু গড, সমস্ত জীব হচ্ছে ঈশ্বরের সাথে অর্গানিক্যালি রিলেটেড, এটাও কারেক্ট হবে। তাই এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, দ্য থিওরি অফ পারসেপচুয়াল এরর অ্যাকর্ডিং টু কুমারিল, কুমারিলের মতে পারসেপচুয়াল এরর বা কোন খ্যাতির কথা এখানে বলা হচ্ছে, কুমারিল কোন খ্যাতিবাদ স্বীকার করেছেন? অপশন হলো অখ্যাতি, বিপরীত খ্যাতি, অন্যতা খ্যাতি, অনির্বচনীয় খ্যাতি। রাইট অ্যান্সার হবে অপশন বি, বিপরীত খ্যাতি। অখ্যাতি কে স্বীকার করেছেন? না প্রভাকর। অন্যতা খ্যাতি নৈয়ায়িক, অনির্বচনীয় খ্যাতি শঙ্করাচার্য, অদ্বৈতবাদী শঙ্করাচার্য। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডক্টরিন অফ প্রতীত্ব সমুৎপাদ মিনস, প্রতীত্ব সমুৎপাদ বলতে কি বোঝায়? অপশন হলো দ্য এফেক্ট ডাজ নট প্রি এক্সিস্ট ইন দ্য কজ, কজের মধ্যে এফেক্টটা থাকে না বলা হয়েছে, এফেক্ট বা কার্যটা থাকে না, এটা হবে না। প্রতীত্ব সমুৎপাদ মানে হচ্ছে কার্যকারণ তত্ত্বের কথা বলা হয়েছে বৌদ্ধ দর্শনে, অর্থাৎ প্রত্যেকটা কার্যের কারণ থাকে, কার্য কারণ হচ্ছে একে অপরের সাথে রিলেটেড। তাহলে সেই হিসাবে দেখতে গেলে এখানে রাইট আনসার হবে অপশন ডি, দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ, এফেক্টটা কজের উপর ডিপেন্ড করে। নেক্সট কোয়েশ্চেন, প্রতীত্ব সমুৎপাদ ইজ দ্য থিসিস দ্যাট, আবার একই রকম কোয়েশ্চেন বলছে প্রতীত্ব সমুৎপাদ ইজ দ্য থিসিস কি সম্পর্কে বলে? না প্রথম অপশন হলো দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ মোমেন্টারি, সমস্ত কিছুর যা কিছুরই অস্তিত্ব আছে, যেগুলোই আমাদের পৃথিবীতে আছে সেই সব কিছুই হচ্ছে ক্ষণিক, মোমেন্টারি। অপশন বি হলো দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ কোয়েশ্চেনেবল, সবগুলোকেই কোয়েশ্চেন করা যায়, সমস্ত কিছুর অস্তিত্বকে কোয়েশ্চেন করা যায়। দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ প্রি ডিটারমাইন্ড, সব কিছু হচ্ছে আগে থেকে নির্ধারিত থাকে। দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ কন্ডিশনাল, সব কিছু হচ্ছে কন্ডিশনাল। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, কন্ডিশনাল বা সব কিছু হচ্ছে কজাল, সব কিছুরই সমস্ত কার্যেরই কারণ থাকে। আর এখানে বলা হচ্ছে মোমেন্টারি, এটা কি হবে? এটা ক্ষণিকবাদের কথা বলা হয়েছে, ক্ষণিকত্ববাদের কথা বলা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জৈনিজম ক্লাসিফাইড পরোক্ষ নলেজ ইনটু, জৈন দর্শনে যে পরোক্ষ জ্ঞান এবং অপরোক্ষ জ্ঞানের কথা বলা হয়েছে, তো সেই পরোক্ষ জ্ঞান বলতে কোনগুলো হবে এখানে? অপশন হলো মতিজ্ঞান, শ্রুতজ্ঞান, অবধি অ্যান্ড মতি, মতি অ্যান্ড কেবল, অবধি অ্যান্ড কেবল। রাইট অ্যান্সার কী হবে? অপশন এ, মতিজ্ঞান এবং শ্রুত বা শ্রুতি জ্ঞান, এই দুটো হলো পরোক্ষ জ্ঞান, অর্থাৎ এগুলো মিডিয়েট নলেজ, এগুলোকে আমরা প্রত্যক্ষ অনুমানের দ্বারা জানতে পারি, মিডিয়েটার হিসাবে কাজ করছে প্রত্যক্ষ অনুমান। কিন্তু মতি এবং শ্রুত বাদ দিয়ে অবধি, মনোপর্যায় এবং কেবল, এই যে লাস্ট তিনটে জ্ঞান আছে, এই তিন প্রকার জ্ঞান হচ্ছে ইমিডিয়েট নলেজ, এগুলোকে আমরা সরাসরি জানতে পারি, অপরোক্ষ জ্ঞানও বলা হয়ে থাকে। তো তার মধ্যে আরও একটা কোশ্চেন হয় যে সব থেকে হাইয়েস্ট নলেজ কোনটা, সেটা হচ্ছে কেবল জ্ঞান। নেক্সট কোয়েশ্চেন হলো চারবাক এপিস্টেমোলজি এন্টারটেন, চারবাক এপিস্টেমোলজি কোনটাকে স্বীকার করেছে? অনুমান, প্রত্যক্ষ, প্রত্যক্ষ অ্যান্ড অনুমান শব্দ। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি, প্রত্যক্ষ অনলি। চারবাক দর্শনে একমাত্র প্রত্যক্ষ প্রমাণকেই স্বীকার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, বৈভাষিক পস্টুলেট আকাশ অ্যাজ দ্য, বলছে আকাশ বলতে আকাশের গুণ কোনটা এখানে? condition of movement, substratum of light, substratum of sound, substratum of color. রাইট অ্যান্সার হবে অপশন সি, সাবস্ট্রেটাম অফ কালার। আকাশ, আকাশের মধ্যে শব্দ থাকে, কালার কিসে? কালার হবে ফায়ার, আগুনের রূপ থাকে, আর আকাশের সাউন্ড বা শব্দ থাকে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ন্যায় দেয়ার আর 3 kinds of অলৌকিক পারসেপশন,
কি কি না সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং কি হবে আনসার? অপশন হচ্ছে যোগজ, মানুষ, অবধি আর ঘ্রাণজ। রাইট অ্যান্সার হবে অপশন এ, যোগজ। সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ প্রত্যক্ষ, এই 3 প্রকার অলৌকিক পারসেপশনের কথা বলা হয় ন্যায় দর্শনে। নেক্সট কোয়েশ্চেন, দ্য জীবাত্মা ইন দ্য ডিপ স্লিপ ইজ কল্ড। ডিপ স্লিপ স্টেজে জীবাত্মাকে কি বলা হয়? ডিপ স্লিপ বা যে গভীর ঘুমের অবস্থায় জীবাত্মাকে কি বলা হয়? বৈষ্ণব, বিরাট, তৈজস, প্রজ্ঞা। রাইট অ্যান্সার হবে অপশন ডি, প্রজ্ঞা। ডিপ স্লিপ স্টেজে জীবাত্মাকে বলা হয় প্রজ্ঞা। আর তৈজস হচ্ছে যে ড্রিম স্টেজে জীবাত্মাকে বলা হয় তৈজস, এবং বৈষ্ণব বলা হয় জাগ্রত স্টেজ বা যে ফার্স্ট স্টেজ সেটা সেই স্টেজের সোলকে বলা হয় বৈষ্ণব। আর অদ্বায়ু বলা হয় লাস্ট যে স্টেজ, অর্থাৎ তুরীয় স্টেজটাকে বলা হয় অদ্বায়ু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, ন্যায় অ্যাকসেপ্টস। ন্যায় দর্শনে কোনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে? শত প্রামাণ্য রিগার্ডিং বোথ প্রমাণ এবং অপ্রমাণ, মানে হচ্ছে শত প্রামাণ্য এবং শত অপ্রামাণ্য। তারপরে হচ্ছে পরত প্রামাণ্য এবং পরত অপ্রামাণ্য। তারপরে হচ্ছে শত প্রামাণ্য এবং পরত অপ্রামাণ্য। এই যে পরত প্রামাণ্য রিগার্ডিং অপ্রমা মানে হচ্ছে পরত অপ্রামাণ্য। তারপরে হচ্ছে পরত প্রামাণ্য মানে পরত প্রামাণ্য রিগার্ডিং প্রমা মানে পরত প্রামাণ্য, আর শত প্রামাণ্য রিগার্ডিং অপ্রমা মানে হচ্ছে শত অপ্রামাণ্য। তাহলে ন্যায় দর্শন অনুসারে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। ন্যায় দর্শনে পরত প্রামাণ্য এবং পরত অপ্রামাণ্যের কথা স্বীকার করা হয়। দুটোই হচ্ছে পরত হবে, এখানে দুটোই পরত হবে। বাট শত হলে পরে কি হবে? সেটা হবে সাংখ্য দর্শনে। সাংখ্যতে শত প্রামাণ্য এবং শত অপ্রামাণ্য দুটোই স্বীকার করা হয়। আর শত প্রামাণ্য এবং পরত অপ্রামাণ্য এটা স্বীকার করা হয় মীমাংসা দর্শনে, এবং পরত প্রামাণ্য এবং শত অপ্রামাণ্য এটা স্বীকার করা হয় কোন দর্শনে? বৌদ্ধ দর্শনে। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেকেন্ড আর্য সত্য টট বাই বুদ্ধ রিলেটস টু। যে 4 প্রকার আর্য সত্যের কথা বলা হয়েছে, 4 নোবেল ট্রুথ, তো এখানে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে? ফার্স্ট হলো দ্য এক্সিস্টেন্স অফ সাফারিং, সেকেন্ড হলো দ্য সিজেশন অফ সাফারিং, অপশন সি হলো দ্য কজ অফ সাফারিং কারণ, তারপরে নান অফ দ্য অ্যাবাভ। রাইট অ্যান্সার হবে অপশন সি। সেকেন্ড আর্য সত্য হচ্ছে দ্য কজ অফ সাফারিং বা দুঃখের কারণ আছে। প্রথমটা কি না দুঃখ আছে, দেয়ার ইজ সাফারিং। তারপরে হচ্ছে দ্য কজ অফ সাফারিং, দুঃখের কারণ আছে। তারপরে থার্ড হচ্ছে দ্য সিজেশন অফ সাফারিং। অপশন এ হলো ফার্স্ট, অপশন 2 হলো সেকেন্ড, তারপরে অপশন এই বিটা হচ্ছে থার্ড। দ্য সিজেশন অফ সাফারিং মানে দুঃখ নিরোধ, দুঃখকে দূর করা সম্ভব। তারপরে লাস্ট হচ্ছে দ্য ওয়ে অফ সিজেশন অফ সাফারিং মানে দুঃখ নিরোধের যে রাস্তাগুলোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে লাস্ট ফোর্থ নোবেল ট্রুথ। নেক্সট কোয়েশ্চেন, ইন শঙ্করস অদ্বৈত অল দ্য প্রপোজিশন আর ফলস অ্যাকসেপ্ট। বলছে সমস্ত প্রপোজিশনগুলো ফলস, মানে এখানে সব অপশনগুলোই ফলস, কোনটা ছাড়া একটা কেবলমাত্র এখানে ট্রু আছে, সেটা কোনটা? প্রথম হচ্ছে কর্মযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস টু জীবন মুক্তি। কর্মযোগ বলতে জীবন মুক্তির কথা বলা হচ্ছে এখানে, মানে জীবন মুক্তিটা আমরা জীবন মুক্ত হতে পারবো কিভাবে না কর্মযোগী কর্ম মার্গের মাধ্যমে। আমরা যদি কাজের দ্বারা কাজ করি তাহলে জীবন মুক্ত হতে পারবো, এটাই বলা হচ্ছে। যে 4 প্রকার যোগ আছে, কর্মযোগ, রাজযোগ, জ্ঞান যোগ এবং ভক্তি যোগ, এই 4 প্রকার যোগ বা 4 প্রকার মার্গের দ্বারাই মুক্তি লাভ সম্ভব। তো এক এক দর্শনে এক এক রকম মার্গের কথা স্বীকার করা হয়েছে, সেগুলো এখানে বলা হচ্ছে। অপশন বি হলো জ্ঞান যোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস টু বিধেয় মুক্তি। জ্ঞান যোগ বিধেয় মুক্তির কথা বলছে, কর্মযোগ বিধেয় মুক্তি, জ্ঞান যোগ জীবন মুক্তি। তাহলে শঙ্করাচার্যের দিক থেকে আমরা যদি দেখি উনি কি স্বীকার করেছেন, উনি জ্ঞান মার্গী ছিলেন
এবং তার সাথে জীবন মুক্তির কথা বলেছেন। তাহলে জ্ঞানযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস টু জীবন মুক্তি। অপশন ডি হচ্ছে রাইট আনসার। জ্ঞান লাভের দ্বারাই আমরা যদি ব্রহ্মজ্ঞান লাভ করি, তো ব্রহ্মজ্ঞান লাভ হলে পরে কী হয় না, আমি ব্রহ্ম এরকম অনুভূতি হয়। তো এক্ষেত্রে এমন ব্রহ্মজ্ঞান হলে পরে তখন মানুষ জীবনমুক্ত হয়, অর্থাৎ এই জগতের মধ্যেই বাস করে এবং সে নিষ্কামভাবে জনহিতার্থে কাজ করে যায়, নিষ্কামভাবে কর্ম করে যায় জীবনমুক্ত অবস্থায়। তারপরে উনি অবশ্য বিধেয় মুক্তির কথাও স্বীকার করেছেন, মানে দেহ পরিত্যাগের পরে যে মুক্তির কথা স্বীকার করা হয় সেটা হচ্ছে বিধেয় মুক্তি, যেটা রামানুজ স্বীকার করেছে। তো শঙ্করাচার্য হলেন জ্ঞানমার্গী এবং উনি জীবন মুক্তি এবং বিধেয় মুক্তি দুই প্রকার মুক্তির কথাই স্বীকার করেছেন। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেজ অফ অষ্টাঙ্গ যোগ দ্য ডিরেকশন Next question, in which stage the Ashtanga Yoga, the distinction between the knower, the known and the knowledge is disappear? বলছে অষ্টাঙ্গ যোগের কোন স্টেজে জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞানের কোনো পার্থক্য থাকে না। কি কি আছে? সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি, তারপরে হচ্ছে সানন্দ সমাধি এবং শাসমিত সমাধি। মেনলি দুই প্রকার সমাধি আছে, সম্প্রজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সমাধি। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন বি, যেটা সব থেকে হাইয়েস্ট স্টেজ সেটা হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধি, যেখানে সমস্ত কিছু এক হয়ে যায়, যেখানে আর জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এরকম কোনো ভেদ থাকে না। রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাংখ্য আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি? প্রকৃতির অস্তিত্ব প্রমাণ করার জন্য ঈশ্বর কৃষ্ণ সাংখ্যকারিকাতে যে কতগুলো প্রমাণের কথা বলেছেন, তো তার মধ্যে থেকে এখানে কোনটা নয়? অপশন হচ্ছে ভেদানাম পরিমাণাত, তারপরে হচ্ছে সামান্যবৎ, কারণ কার্য বিভাগাত এবং ভক্তরভাবাত। রাইট আনসার হবে অপশন ডি, ভক্তরভাবাত। এইটা প্রকৃতির অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে বলেননি, বাকি তিনটেই বলেছেন, কাজে রাইট আনসার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, দ্য হিল হ্যাজ ফায়ার বিকজ ইট ইজ নোয়েবল। পর্বতে আগুন আছে কারণ এটা নোয়েবল। ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফ্যালাসি। এটা কোন ধরনের ফ্যালাসি হবে? সৎ প্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত এবং স্বব্যভিচার। রাইট অ্যান্সার হবে অপশন বি, অসিদ্ধ হেত্যাবাস। কোয়েশ্চেন নাম্বার 19, এখানে একটা ম্যাচিং দেওয়া হয়েছে। এখানে অথার এবং তাদের রাইটিংসের মধ্যে, তাদের গ্রন্থের মধ্যে ম্যাচিং দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ঈশ্বর কৃষ্ণ, সাংখ্যকারিকা, কনাদ, বৈভাষিক সূত্র, শঙ্কর, বিবেক চৌদামিনী, তারপর রামানুজ। রামানুজ হবে শ্রীভাষ্য। তাহলে রাইট আনসার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়াচ ওয়ার্ড ফর ইউনিভার্সাল রিলিজিয়ান অ্যাকর্ডিং টু বিবেকানন্দ। বিবেকানন্দের কাছে ইউনিভার্সাল রিলিজিয়ানটা কেমন, অর্থাৎ উনি ইউনিভার্সাল রিলিজিয়ানটাকে উনি কিভাবে দেখেছেন? টলারেন্স, অ্যাকসেপ্টেন্স, কম্প্যাশন, ফেথ ইন ম্যান। রাইট অ্যান্সার হবে অপশন বি, অ্যাকসেপ্টেন্স। ওনার কাছে ইউনিভার্সাল রিলিজিয়ান মানে হচ্ছে সব রিলিজিয়ানকে সমানভাবে অ্যাকসেপ্ট করা। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু টেগর রিলিজিয়ান কনসিস্ট ইন। রিলিজিয়ান বলতে টেগরের মতে ধর্ম বলতে কি বোঝায়? ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ ট্রান্সেন্ডেন্স, ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ অ্যাওয়ারনেস, ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ স্যাক্রিফাইস, অর অপশন ডি, ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ রিয়েলাইজেশন। রাইট অ্যান্সার হবে অপশন ডি, ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ রিয়েলাইজেশন। আত্ম উপলব্ধি করার যে ক্ষমতা সেটাই হচ্ছে রিলিজিয়ান বা ধর্ম। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ইকবাল, দ্য কসমোলজিক্যাল আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড ইজ ইনঅ্যাডিকুয়েট বিকজ ইট ইজ ইনকনসিস্টেন্ট উইথ। বলছে কসমোলজিক্যাল আর্গুমেন্ট অফ গড ফর এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত। তার কারণ এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, মানে ঠিকঠাক যায় না কিসের সাথে? দ্য কজাল ল, কসমিক ল, মোরাল ল, টেলিওলজিক্যাল ল। রাইট অ্যান্সার হবে অপশন ডি, টেলিওলজিক্যাল ল। উনি টেলিওলজিক্যাল লকে স্বীকার করেননি, ওনার কাছে কসমোলজি হচ্ছে অ্যান্টি টেলিওলজিক্যাল। রাইট অ্যান্সার অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23, অ্যাকর্ডিং টু অরবিন্দ, দ্য অ্যাসেন্ট ফ্রম মাইন্ড টু সুপার মাইন্ড টেক্স প্লেস থ্রু দ্য ফলোয়িং ইন্টারমিডিয়েটারি স্টেপ। মাইন্ড টু সুপার মাইন্ড, অ্যাসেন্ট ফ্রম মাইন্ড টু সুপার মাইন্ড।
অর্থাৎ এখানে ডিসেন্ট থ্রু অ্যাসেন্ট হচ্ছে, উপরের দিকে যখন যাবে তখন স্টেপটা কি হবে। প্রথম হচ্ছে রাইট আনসার হবে অপশন বি। প্রথমে হচ্ছে হায়ার মাইন্ড, তারপরে ইলিউমিনেট মাইন্ড, তারপরে হচ্ছে ইনটিউশন বা ইনটুইটিভ মাইন্ড, তারপর ওভার মাইন্ড, তারপরে থাকবে সুপার মাইন্ড। ওভার মাইন্ড বা সুপার মাইন্ডও বলা হয়। সবার আগে হচ্ছে মাইন্ড থাকবে, তারপরে হায়ার মাইন্ড, ইলিউমিনেট মাইন্ড বা ইলিউ মাইন্ড, তারপরে ইনটিউশন অ্যান্ড ওভার মাইন্ড। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কেসি ভট্টাচার্য দেয়ার আর, কেসি ভট্টাচার্যের মতে এখানে থিওরিটিক্যাল কনসাসনেসের কটা গ্রেডস উনি স্বীকার করেছেন সেটা বলা হচ্ছে। 6 গ্রেড, 5 গ্রেড, 4 গ্রেড নাকি 3 গ্রেড। রাইট আনসার অপশন সি, 4 গ্রেড। কেসি ভট্টাচার্য থিওরিটিক্যাল কনসাসনেসকে 4 ভাগে ভাগ করেছেন। থিওরিটিক্যাল কনসাসনেসের 4 স্টেপস বা গ্রেড আছে। কি কি? প্রথম হচ্ছে এম্পেরিক্যাল, প্রথমে হচ্ছে এম্পেরিক্যাল কনসাসনেস, তারপরে অবজেক্টিভ কনসাসনেস, তারপরে সাবজেক্টিভ বা স্পিরিচুয়াল কনসাসনেস, আর লাস্ট হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস। এটাই হলো 4 স্টেপস অফ থিওরিটিক্যাল কনসাসনেস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায়ই রিপিট হয় পেপারে। নেক্সট কোয়েশ্চেন, ইন্টেলেকচুয়াল কগনিশন অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন ইজ নলেজ অবটেন বাই। ইন্টেলেকচুয়াল কগনিশন বা ইন্টেলেকচুয়াল নলেজ, যেটাকে রাধাকৃষ্ণন কিসের মাধ্যমে পাই বলেছেন। ইন্টেলেকচুয়াল নলেজ পেতে গেলে আমরা কিসের প্রয়োজন হয় আমাদের? প্রথম হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড অ্যাবস্ট্রাকশন, তারপরে হলো সিনথেসিস অ্যান্ড অ্যাবস্ট্রাকশন, তারপরে অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস, অ্যান্ড লাস্ট ইমাজিনেশন অ্যান্ড সেন্সেশন। রাইট আনসার হবে অপশন সি, অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস। Intellectual knowledge or cognition is obtained by the process of analysis and synthesis of perceived data. আমরা কোনো একটা ডেটা পেলাম, প্রথমে কোনো একটা জিনিস, তারপরে সেটাকে অ্যানালাইজ করবে, ভেঙে ভেঙে দেখবে জিনিসটা কি, তারপর সেখান থেকে একটা যখন নতুন কিছু জ্ঞান পাচ্ছি, নলেজ পাচ্ছি, তো ওটাই হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল কগনিশন বা ইন্টেলেকচুয়াল নলেজ অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন। নেক্সট হলো অ্যাকর্ডিং টু হেগেল দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ। হেগেলের মতে ওয়ার্ল্ড হিস্ট্রিটা কীরকম? স্পিরিচুয়াল প্রসেস, মেটেরিয়াল প্রসেস, মোরাল অর ন্যাচারাল প্রসেস। রাইট আনসার হবে অপশন এ, স্পিরিচুয়াল প্রসেস, যেখানে উনি স্পিরিটের কথা বলেছেন। ওই যে থিসিস অ্যান্টিথিসিস নিয়ে হচ্ছে সিনথেসিস, তো এই যে পুরো প্রসেসটা, এইটা হচ্ছে একটা স্পিরিচুয়াল প্রসেস। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ সেড দ্যাট স্পেস হ্যাজ ইটস বেসিস ইন দ্য সাবজেক্টিভ কনস্টিটিউশন অফ দ্য হিউম্যান মাইন্ড। হিউম্যান মাইন্ডের মধ্যে স্পেস আছে, এটা কে বলেছেন? লক, লাইবনিজ, কান্ট, নিউটন। রাইট আনসার অপশন সি, কান্ট। কান্ট স্পেস অ্যান্ড টাইমের কথা বলেছেন। তো স্পেস অ্যান্ড টাইম কোথায় আছে? বাইরে নয়, মানুষের মাইন্ডের মধ্যেই আছে। এগুলো হচ্ছে স্পেস অ্যান্ড টাইম কান্টের মতে কি? এপ্রিয়ারি কনসেপ্ট। এপ্রিয়ারি মানে যেগুলো ইনেট, যেগুলো আমাদের মধ্যেই আছে। তো স্পেস অ্যান্ড টাইমের কথা এলেই কান্ট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যানালিটিক স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু কান্ট। কান্টের মতে কোনটা হচ্ছে এখানে অ্যানালিটিক? অ্যানালিটিক মানে কি না, যেখানে কোনো নিউনেস নেই, যেখানে কোনো আমরা নতুন জ্ঞান পাবো না, যেখানে বাক্যের মধ্যেই দেখবো যে একই কথা ঘুরিয়ে বলেছে, সেরকম। প্রথমটা হচ্ছে রেনি ডে ইজ এ কোল্ড ডে, তারপরে রেনি ডে ইজ এ ওয়েট ডে, রেনি ডে ইজ এ ডে হুইচ মেক্স গ্রিন গ্রাস, আর রেনি ডে ইজ গ্লুমি ডে। রাইট আনসার হবে অপশন বি, রেনি ডে ইজ আ ওয়েট ডে। রেনি ডে যেদিন বৃষ্টি হয় সেদিন তো ভিজে থাকে সমস্ত কিছু, কাজে এখানে আর নতুন করে বলার দরকার ছিল না যে রেনি ডে ইজ এ ওয়েট ডে। এটা হবে অ্যানালিটিক স্টেটমেন্ট। এখানে যদি কোল্ডের কথা বলি, তো কোল্ড মানে যে সবসময় বৃষ্টি হতে হবে এমন নয়, কোল্ড স্নোফল হলেও কোল্ড থাকে, আবার রেনি ডে হলেও কোল্ড থাকে। তো তার থেকে বেশি স্ট্রং আনসার হবে অপশন বি। বাকি গ্রিন গ্রাস এটা হবে না, গ্লুমি ডেও হবে না। সিনথেসিস হলে যেখানে আমরা কোনো নতুন নলেজ পাই এক্সপিরিয়েন্সের মাধ্যমে, সেটা হয় সিনথেটিক। অ্যানালিটিক হলে যেখানে আমরা কোনো নতুন নলেজ পাবো না, যেখানে একই জিনিস ঘুরিয়ে বলা হয়। তারপরে হচ্ছে হোয়াট ইজ নোন অ্যাজ হিউমস ফোর্ক ইজ দ্য ডিস্টিংশন বিটুইন। হিউমের দ্বিবিভাগ তত্ত্বের কথা বলা হয়েছে, তো সেখানে কোন দুটোর কথা বলা হয়?
impression and idea, relation of idea and matter of fact, reason and passion, the self and the world. রাইট আনসার হবে অপশন বি, রিলেশন অফ আইডিয়াস অ্যান্ড ম্যাটার অফ ফ্যাক্ট। এখানে রিলেশন অফ আইডিয়াটা হচ্ছে অ্যানালিটিক এবং ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে সিনথেটিক। রিলেশন অফ আইডিয়া মেনলি ম্যাথমেটিক্যাল নলেজ, যেগুলো একদম অভ্রান্ত হয় আর যেখানে কোনো ভুল থাকে না। আর ম্যাটার অফ ফ্যাক্ট বলতে যেগুলো এক্সপেরিয়েন্সিয়াল নলেজ, যেগুলো আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে পাই, যেমন হিস্টোরিক্যাল নলেজ, জিওগ্রাফির যে নলেজ, সেগুলো হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট। আর ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া, এটা বলেছেন কে? হিউম বলেছেন ইমপ্রেশন অ্যান্ড আইডিয়ার কথা। কোয়েশ্চেন নাম্বার 30, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ইমপ্লাইড বাই বার্কলেস ভিউ দ্যাট টু বি ইজ টু বি পারসিভড? টু বি ইজ টু বি পারসিভড মানে কোনো কিছুর অস্তিত্ব থাকতে গেলে সেটা প্রত্যক্ষের বিষয় হতে হবে। একটা জিনিসকে আছে আমরা তখনই বলবো যখন সেটাকে আমরা আগে দেখতে পাবো। সেটা আমরা দেখতে না পাই তাহলে সেটার অস্তিত্ব নেই। তাহলে এই কথাটা রিলেটেড কোন স্টেটমেন্টটা এখানে হবে না? নয় বলেছে, ইনকারেক্ট। প্রথমে বলছে যে আইডিয়াস ক্যান এক্সিস্ট অনলি অ্যাজ লং অ্যাজ দে আর বিং পারসিভড। আইডিয়া এক্সিস্ট তখনই করবে যখন সেগুলো পারসিভ করতে পারবো। কোয়ালিটিস ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য পারসিভিং মাইন্ড। কোনো পারসিভিং মাইন্ড ছাড়া কোয়ালিটি এক্সিস্ট করে না, স্বাধীনভাবে এক্সিস্ট করতে পারে না। অবজেক্টস ক্যান নট এক্সিস্ট হোয়েন দে আর নট পারসিভ বাই এনি মাইন্ড। কোনো মাইন্ড যদি কোনো অবজেক্টকে পারসিভ না করে তাহলে সেই অবজেক্টেরও কোনো এক্সিস্টেন্স থাকে না। তারপরে বলছে অবজেক্টস ক্যান নট এক্সিস্ট হোয়েন দে আর নট পারসিভ বাই হিউম্যান মাইন্ড। হিউম্যান বিং যদি কোনো অবজেক্টকে পারসিভ না করে তাহলে সেই অবজেক্টের অস্তিত্ব থাকে না। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি। তার কারণ হচ্ছে এইটা, বস্তুটার স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। বস্তু সবসময় কোনো না কোনো মনের অস্তিত্বর বিষয় হয়, সবসময় কারোর না কারোর মনে থাকে। এবার সেটা আমার মনে হতে পারে বা অন্যের মনে, আদার্স মাইন্ডে থাকতে পারে, বা সবশেষে ঈশ্বরের মনে থাকতে পারে, গডের মাইন্ডে থাকতে পারে। তাহলে আমি তুমি বাদ দিয়ে, মানে হিউম্যান বিং বাদ দিয়ে, এখানে গডও তো আছে, উনি গডের অস্তিত্ব স্বীকার করেছেন। তাহলে পরে যদি ঈশ্বরের মাইন্ডেও ওই বস্তুটা থাকে তাহলে পরেও সেটার আমরা অস্তিত্ব আছে বলতে পারি। এখানে ক্যান নট বলেছে যেহেতু, তাই এটা হবে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 31, হুইচ আর অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ সেকেন্ডারি কোয়ালিটিস অ্যাকর্ডিং টু লক? লকের মতে সেকেন্ডারি কোয়ালিটি কোনটা? এটা রাইট অ্যান্সার হবে অপশন এ, সেকেন্ডারি কোয়ালিটিস আর নাথিং ইন দ্য অবজেক্টস দেমসেলফ বাট পাওয়ার টু প্রডিউস সেন্সেশন ইন আস বাই দেয়ার প্রাইমারি কোয়ালিটিস। সেকেন্ডারি কোয়ালিটি হচ্ছে সেগুলোই যেগুলো আমরা প্রাইমারি কোয়ালিটির মধ্যে দিয়ে জানতে পারি। প্রাইমারি কোয়ালিটি মানে যেগুলো হচ্ছে, যেমন ধরো গতি, স্থিতি, আকার, বিস্তার, ঘনত্ব, এগুলো হচ্ছে প্রাইমারি, যেগুলো চেঞ্জ করা যায় না। আর রং, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই সমস্ত এই যে পাঁচটা আছে এগুলো হচ্ছে পঞ্চ তন্মাত্র। এগুলো হচ্ছে কি সেকেন্ডারি কোয়ালিটি, যেগুলো আমাদের ব্যক্তিবিশেষে আলাদা হয়েই থাকে। তো প্রাইমারি কোয়ালিটির মধ্যে দিয়ে আমরা সেকেন্ডারি কোয়ালিটিকে জানতে পারি। যেমন ধরো একটা গোলাপের একটা আকার আছে, তো সেই আকারের মধ্যে আমরা তার কালারটাকে দেখছি, কালারটাকে আমরা আলাদাভাবে তো দেখতে পাবো না। গোলাপের একটা শেপ আছে বলেই আমরা সেই শেপের মধ্যে সেই কালারটাকে, রেড কালারটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু লাইবনিজ, মনার্ডস আর লাইবনিজের মতে মনার্ড বলতে কি বোঝায়? ডিপেন্ডেন্ট অন এক্সটার্নাল এজেন্সি, ইন্টারনালি সেলফ সাফিসিয়েন্ট, ইন্টারডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট? রাইট অ্যান্সার হবে ইন্টারনালি সেলফ সাফিসিয়েন্ট। মনার্ডগুলো হচ্ছে নিজের থেকেই একদম পর্যাপ্ত। রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু স্পিনোজা দ্য নাম্বার অফ সাবস্টেন্স ক্যান বি? স্পিনোজার মতে দ্রব্য কতগুলো? এটা আমরা সবাই জানি যে দ্রব্য হচ্ছে একটা। স্পিনোজার মতে কি না, ঈশ্বরই হলেন একমাত্র দ্রব্য, বাকি সমস্ত কিছুই মুড বলো, অ্যাট্রিবিউট বলো, সবই হচ্ছে ঈশ্বরের উপর ডিপেন্ড করে, মানে ঈশ্বর থেকেই সেগুলো নিশ্চিত হয়েছে, ওই রামানুজের মতো।
Next question, Descartes distinguished between three kind of idea. The one he did not identify is. ডেকার্টের মতে আইডিয়া বা ধারণা হচ্ছে তিন রকম, কি কি? ইনেট আইডিয়া, অ্যাডভেন্টিসিয়াস আইডিয়া এবং ফিকটিসিয়াস আইডিয়া। ফিকটিসিয়াস মানে যেগুলো কৃত্রিম ধারণা। রাইট অ্যান্সার হবে অপশন বি। উনি কমপ্লেক্স আইডিয়ার কথা কিন্তু বলেননি। কমপ্লেক্স অ্যান্ড সিম্পল এই দুটো আইডিয়ার কথা কে বলেছেন? এটা হচ্ছে লক বলেছেন, কমপ্লেক্স আইডিয়া অ্যান্ড সিম্পল আইডিয়ার কথা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অফ অ্যারিস্টটলস গড? অ্যারিস্টটল যে ঈশ্বরের ধারণা দিয়েছেন সেই অনুসারে এখানে অপশনের মধ্যে থেকে কোনটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, উপযুক্ত হবে? পিওর ফর্ম অ্যান্ড পারফেক্ট অ্যাকচুয়ালিটি, পিওর ম্যাটার অ্যান্ড পারফেক্ট অ্যাকচুয়ালিটি, তারপরে পিওর ফর্ম অ্যান্ড পিওর পোটেনশিয়ালিটি, পিওর ম্যাটার অ্যান্ড পিওর পোটেনশিয়ালিটি। উনি গড বলতে কিন্তু ফর্মকে বুঝিয়েছেন, ম্যাটার এখানে হবেই না, কাজে এই দুটো এলিমিনেট হয়ে যাবে। আর ঈশ্বর হলেন অ্যাকচুয়াল, তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। ঈশ্বর হলেন গড, পিওর ফর্ম এবং পারফেক্ট অ্যাকচুয়ালিটি। তারপরে নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ভিউ অফ সেন্ট অগাস্টাইন? সেন্ট অগাস্টাইনের এখানে ভিউ নয় কোনটা? প্রথমে হচ্ছে দ্য অনলি নলেজ ওর্থ হ্যাভিং ইজ নলেজ অফ গড, তারপরে রিজন ইজ অপোজ টু ফেথ অ্যান্ড ইররেলিভেন্ট টু ইট। নেক্সট হলো লজিক, মেটাফিজিক্স, এথিক্স আর ভ্যালুয়েবল অনলি ইফ দে আর কন্ট্রিবিউট টু দ্য নলেজ অফ গড, তারপরে মাই নলেজ দ্যাট আই এক্সিস্ট ইজ অ্যান ইনডুইটেবল সার্টেনটি। এখানে রাইট অ্যান্সার হলো অপশন বি, রিজন ইজ অপোজ টু ফেথ অ্যান্ড ইররেলিভেন্ট। রিজন হলো ফেথের অপোজিট এবং এটা ইররেলিভেন্ট। অগাস্টাইন কিন্তু রিজনকে ইররেলিভেন্ট বলেননি, উনি রিজনকে যথেষ্ট ইম্পর্টেন্স দিয়েছেন। উনি বলেছেন যে রিজন ইজ দ্য আই অফ সোল। তো কাজে এক্ষেত্রে আমরা অপশন বিটাকে কারেক্ট বলতে পারি। ইন হুইচ অফ হিজ ডায়লগ প্লেটো প্রপাউন্ডেড হিজ থিওরি অফ নলেজ অ্যাজ রিকালেকশন? প্লেটো তার কোন ডায়লগে থিওরি অফ নলেজকে রিকালেকশন হিসাবে দেখেছেন? অপশন হলো দ্য লজ, দ্য রিপাবলিক, তারপরে হচ্ছে আয়ন, মেনো। রাইট আনসার হবে অপশন বি, দ্য রিপাবলিক। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কজেস ডাজ নট বিলং টু অ্যারিস্টটল ফিলসফি? কোন কারণটা অ্যারিস্টটল ফিলসফি থেকে বিলং করছে না? অ্যারিস্টটল চার রকম কারণের কথা বলেছেন, কি কি? এক হচ্ছে মেটেরিয়াল কারণ বা মেটেরিয়াল কজ, তারপরে হচ্ছে ফর্মাল কজ, তারপরে এফিশিয়েন্ট কজ অ্যান্ড লাস্ট ইজ ফাইনাল কজ। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে নেসেসারি কজ। নেসেসারি কজের কথা অ্যারিস্টটল বলেননি। নেক্সট কোয়েশ্চেন, এখানে একটা ম্যাচিং দেওয়া হয়েছে। অ্যারিস্টটল হবে আনমুভড মুভার, স্পিনোজা ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, ইন্টেলেকচুয়াল লাভ অফ গডের কথা বলেছেন স্পিনোজা, তারপরে লাইবনিজ প্রি এস্টাবলিশড হারমোনি অ্যান্ড কান্ট ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ এ পারসেপশন। রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, that human being has been cast in a world beyond his willing is the thesis propounded by? Human being has been cast in a world beyond his willing, এই থিসিসটা কে প্রপাউন্ড করেছেন, এই থিসিসটা কে লিখেছেন? নিটসে, হুসার্ল, সার্ত্রে, হাইডেগার্ড। রাইট অ্যান্সার হবে অপশন ডি, হাইডেগার্ড। নেক্সট কোয়েশ্চেন, হুসার্ল ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজিক্যাল রিডাকশন ইজ এইমড অ্যাট ডিসকভারিং? হুসার্ল ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজিক্যাল রিডাকশন যে প্রসেসটা অ্যাপ্লাই করেছেন সেখানে উনি কি ডিসকভার করতে চেয়েছেন? এম্পেরিক্যাল ইগো, ফেনোমেনোলজিক্যাল ইগো, তারপরে ইন্টার সাবজেক্টিভ ইগো, ট্রান্সেন্ডেন্টাল ইগো। রাইট অ্যান্সার অপশন ডি, ট্রান্সেন্ডেন্টাল ইগো। 42. According to Wittgenstein, the primitive elements out of which the world is constituted are? কোন প্রিমেটিভ বা প্রিমেটিভ বলতে বোঝায় আদি সত্তা, মানে যেটা সবার আগে ছিল, তো সেই কোন প্রিমেটিভ এলিমেন্ট থেকে এই ওয়ার্ল্ডটা সৃষ্টি হয়েছে অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন? রাইট অ্যান্সার হবে অপশন বি, ফ্যাক্ট। কতগুলো ফ্যাক্টের মধ্যে দিয়ে, ফ্যাক্টের দ্বারা এই ওয়ার্ল্ডের সৃষ্টি হয়েছে।
Next question. Russell refutation of idealism was directed against. রাসেল তার রিফিউটেশন অফ আইডিয়ালিজম, এই আইডিয়ালিজমকে উনি রিফিউট করেছেন বা প্রত্যাখ্যান করেছেন কোনটাকে বিরোধিতা মানে কোনটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বা কোনটার বিরোধিতা হিসাবে উনি তার রিফিউটেশন অফ আইডিয়ালিজম তত্ত্বটা দিয়েছেন? কজাল রিলেশন, ইন্টারনাল রিলেশন, এক্সটার্নাল অ্যান্ড কনসেপচুয়াল রিলেশন। রাইট অ্যান্সার হবে ইন্টারনাল রিলেশন। যে অতীন্দ্রিয় জগৎ, ঈশ্বর, আত্মা, এই সমস্ত যে কথাগুলো বলা হয় মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড, তো সেটাকে রিজেক্ট করার জন্যই উনি এই রিফিউটেশন অফ আইডিয়ালিজমের কথা বলেছেন। কারণ উনি একজন লজিক্যাল পজিটিভিস্ট ছিলেন, অ্যানালিটিক ফিলোসফার ছিলেন, তো কাজেই লজিক্যাল পজিটিভিস্টরা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডকে ডিনাই করেছে। তারপর নেক্সট কোয়েশ্চেন, মুর রিফিউটেশন অফ আইডিয়ালিজম ওয়াজ ডিরেক্টেড এগেনস্ট। একই রকম, মুরও কিন্তু আইডিয়ালিজমকে রিফিউট করেছেন, প্রত্যাখ্যান করেছেন। কিসের জন্য, কোনটার প্রতিবাদ করার জন্য? ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম, অ্যাবসলিউট, সাবজেক্টিভ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, সাবজেক্টিভ। এখানে দেখো সবগুলোই কিন্তু আইডিয়ালিজম আছে, বাট মুর স্পেশালি বার্কলের সাবজেক্টিভ আইডিয়ালিজমকে কিন্তু উনি টার্গেট করেছিলেন। বার্কলে যে টু বি ইজ টু বি পারসিভড এই যে স্টেটমেন্টটা দিয়েছেন, ওইটাকে কিন্তু উনি ক্রিটিসাইজ করে গেছেন। কাজে এটা হবে সাবজেক্টিভ আইডিয়ালিজম। Next question number 45. Nietzsche's will to power is basically a drive to ours. Nietzsche's will to power কোন দিকে ড্রাইভ করে? অপশন হলো প্রিজার্ভেশন, ডিস্ট্রাকশন, ট্রান্সফরমেশন অ্যান্ড ক্রিয়েশন। রাইট অ্যান্সার হবে অপশন ডি, ক্রিয়েশন। অ্যাকর্ডিং টু ন্যায় বৈশেষিক, কার্য ইজ প্রতিযোগী অফ। বলছে কার্য অ্যাজ আ প্রতিযোগী, কার্য কিসের প্রতিযোগী? এখানে অভাবের কথা বলা হয়েছে, অনন্যাভাব, অত্যন্তভাব, প্রাগভাব এবং প্রধ্বংসাভাব। কোনটার প্রতিযোগী হবে? কার্য। মানে কার্য অ্যাজ আ প্রতিযোগী, কার্য বা এফেক্টকে যদি আমরা প্রতিযোগী হিসাবে দেখি তাহলে তার অনুযোগী কোনটা হবে? অনুযোগী মানে হচ্ছে যেটা কজ সেটা হবে অনুযোগী, ঠিক আছে? তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, প্রাগভাব। প্রাগভাব মানে যেটার আগে অভাব আছে, যেমন ধরো টেবিলে পেনের অভাব, মানে টেবিলে পেনটা নেই, এখানে এই যে পেনের অভাব এটা হচ্ছে আমার অনুযোগী। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু কৃষ্ণমূর্তি, দ্য রিজন ফর দ্য এমার্জেন্স অফ দ্য সেলফ ইজ সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, টেলিওলজিক্যাল অ্যান্ড সোশ্যাল। রাইট অ্যান্সার হবে অপশন এ, সাইকোলজিক্যাল। এমার্জেন্স অফ সেলফ, সেলফের কনসেপ্ট মানে হচ্ছে সাইকোলজিক্যাল কনসেপ্ট, মনোগত। রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট হচ্ছে সত্যাগ্রহ, দ্য আইজ অফ গান্ধী ইজ আ মেথড অফ। মানে গান্ধীজির সত্যাগ্রহ মেথডটা কীরকম? কনভার্সন মানে কোনো কিছুর রূপান্তর বা পরিবর্তন ঘটানো, তারপরে হচ্ছে কোরিশন বা বল প্রয়োগ করা, তারপরে বোথ কনভার্সন অ্যান্ড কোরিশন অ্যান্ড নাইদার, কোনোটাই নয়। রাইট অ্যান্সার হবে অপশন এ, কনভার্সন। উনি সত্যাগ্রহ মেথডটাকে অ্যাপ্লাই করে সমাজের মধ্যে একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন, অবস্থার পরিবর্তন আনতে চেয়েছিলেন। কোনো রকম বল প্রয়োগের কথা উনি বলেননি বা কোনো রকম ফোর্স অ্যাপ্লাইকে উনি স্বীকার করেননি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 49, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড। কোনটা কারেক্টলি ম্যাচড নয় এখানে? দেখো আম্বেদকর অ্যানিহিলেশন অফ কাস্ট, এটা রাইট হবে। এখানে ওনাদের যে লেখা গ্রন্থগুলো সেগুলোর সাথে ম্যাচিং করতে বলা হয়েছে। কেসি ভট্টাচার্য দ্য সাবজেক্ট অফ ফ্রিডম, এটাও রাইট। টেগর সাধনা, এটাও রাইট হবে। বাট ইকবাল ইন্টিগ্রাল যোগের কথা, এটা হবে না। ইন্টিগ্রাল যোগ কে লিখেছেন? না, শ্রী অরবিন্দ লিখেছেন ইন্টিগ্রাল যোগ। কাজে এখানে রাইট অ্যান্সার অপশন ডি। নেক্সট আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, আর এই পেপারেরও লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 50। অ্যাকর্ডিং টু সংখ্যা, দ্য থার্ড এভলিউশন অফ প্রকৃতি। প্রকৃতি যে স্টেপ বাই স্টেপ তার যে বিবর্তন হচ্ছে, তো
তার মধ্যে তৃতীয় মানে স্টেজে কোনটা এসেছে বিবর্তন হয়ে? কি কি অপশন আছে? মহৎ, মন, তন্মাত্র, অহংকার। রাইট অ্যান্সার হবে অপশন বি, মন। প্রথম এসছে কি এসছে না মহৎ বা বুদ্ধি এসছে, তারপরে আসছে অহংকার, অহংকার থেকে এসছে মন বা মাইন্ড, তারপরে হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, এইভাবে পরপর গেছে। তাহলে রাইট অ্যান্সার হবে মাইন্ড। ওকে ফ্রেন্ডস, তাহলে এই ছিল ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন, যার মধ্যে কিছু সহজ ছিল আবার কিছু একটু কঠিন ছিল। আর 2004-এর এই যে কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাস করলাম, এগুলোর কিন্তু কোনো অফিসিয়াল আনসার কি পাওয়া যায়নি, অন্তত আমি পাইনি। তো যেগুলো আমরা বই থেকে পড়েছি বা যেটুকু যা জানা আছে সেই বেসিসে আনসারগুলো আমরা ডিসকাস করলাম। তো এই নিয়ে যদি কোয়েশ্চেন আনসার নিয়ে যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।